সুমুখে। সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এই প্রজন্মের জনপ্রিয় অভিনেতা সাব্বির আহমেদ। শুভ সকাল ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, আপনাকে পেলে বরাবরের মতোই ভালো লাগে। একটু কাজ নিয়ে কথা বলতে চাই। এখন রিসেন্টলি কি কি কাজ করা হচ্ছে, নতুন কি কি কাজ আমাদের কাছে আসছে? আমাদের সকলের প্রিয় চ্যানেল এটিএন বাংলা একটা ধারাবাহিক শুটিং করছি। এটা হচ্ছিল উকিল বাড়ির বউ। আচ্ছা। রচনা করেছেন সাকত সাহেব, পরিচালনায় আছেন হলো চন্দনদা, আর এটা প্রযোজনা করেছেন আমাদের খুব প্রিয় মুখ জামাল উদ্দিন ভাই। তো এই কাজটা করছি, যেহেতু প্রিয় চ্যানেলের কাজটা দিয়ে শুরু করলাম। আর এখন 16 ডিসেম্বরের কাজ আছে, তারপরে ঈদের নাটক, চলচ্চিত্র শুটিং করছি। এই তো সবকিছু মিলে আছে কাজের ব্যস্ততার মধ্যে। আচ্ছা, সিনেমাতে তো মনে হয় একটা সময় আপনি কাজ করেছিলেন, এখন করা হচ্ছে কিনা বা কোনো কাজের প্রসঙ্গ চলছে কিনা? এই মুহূর্তে একটা কাজ করছি, অনুদানের চলচ্চিত্র দেনা পাওনা। আচ্ছা। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প। এটাকে আসলে পরিচালনা করছেন এবং প্রযোজনা করছেন হলো সাদিক সিদ্দিকী সাহেব। ওই চলচ্চিত্রের কাজের প্রথম লট শুটিং শেষ করেছে, এখন দ্বিতীয় লট সামনে যাব। এখানে আমি ছাড়া সাদ ইসলাম প্রভা আছেন, অনন্ত হীরা ভাই আছেন, আরও অনেক আর্টিস্ট আছেন। আচ্ছা, কেমন অভিজ্ঞতা কাজ করার এখানে? রবীন্দ্রনাথের নাটক কি চরিত্র আপনার? দেনা পাওনাতে আসলে তথাকথিত নায়ক নায়িকা আমরা যে ধরনের গল্পে অভিনয় করি বা সেই ধরনের তো আসলে রবীন্দ্র গল্প হয় না, তো গল্প ওর ক্যারেক্টার। সো সেই গল্পে দেখা যায় যে দেনা পাওনার গল্প আমি জানি না, কম বেশি সবাই পড়া হয়েছে, আপনার হয়েছে কিনা আমি জানি না। তো এখানে যে পণ প্রথা একটা ব্যাপার থাকতো, যে আগে বিয়ে দিলে বা যেই মেয়েকে বিয়ে করুক না কেন বিশাল বড় একটা পণের একটা ব্যাপার থাকতো, তার জন্য নির্যাতনের শিকার হতো, মারা যেত। আবার দেখলো ঠিকই পণের টাকা বহু কষ্টে রেডি করেছে, কিন্তু তার সন্তানটা পৃথিবীতে নেই। তো ওইটাকে আসলে তুলে ধরা হয়েছে। সেই এখন বর্তমান সময়ে সে শুটিং করতে গেলে প্রতিবন্ধকতা হয় যে ওই সময়ের সেট ফেলানো একটা দুষ্কর, ওই স্পেস, বা এখন তো যে কোনো জায়গায় গেলে কারেন্টের খাম্বা দেখা যায়, তখন তো ইলেকট্রিসিটি ছিল না। তো এইটা নিয়ে বেশ কিছুদিন একটু দৌড়ঝাঁপ করতে হয়েছে, লোকেশন সব কিছু। ফাইনালি শ্যুটটা করতে পেরেছি। এখন দ্বিতীয় লট শ্যুট করতে পেলে তারপর থার্ড লটে যাব। আশা করি দর্শকদের ভালো একটা চলচ্চিত্র উপহার দিতে পারবো। বেশ ভালো। আপনি তো অনেক চরিত্রে অভিনয় করেছেন এবং মিডিয়াতে দীর্ঘদিনের ক্যারিয়ার আপনার। সেই জায়গা থেকে তো যে সব চরিত্র কাজ করেছেন, প্রত্যেকটা চরিত্রে আপনি দুর্দান্তভাবে কাজ করেছেন এবং দর্শক জনপ্রিয়তা পেয়েছেন। এমন কোনো ক্যারেক্টার আছে কিনা যে ক্যারেক্টারটা করতে ইচ্ছে করে, বা আপনাকে ম্যাক্সিমাম সময় কিন্তু পজিটিভ ক্যারেক্টারে আমরা দেখেছি, কখনো কি নেগেটিভ ক্যারেক্টারে দেখবো কিনা, একটু ব্যতিক্রম কোনো ক্যারেক্টারে দেখবো কিনা? সালটা মনে হয় 2014। তখন একটা স্যাটেলাইট চ্যানেলে অনুসন্ধানমূলক একটা নাটক হতো, একটা ক্রাইম রিলেটেড। তো তখন একটা গল্প আমি কাজ করি, তো এটা ডেফিনেটলি এটা নেগেটিভ রোল ছিল। তো এটা করার পরে আমার মা বলে যে তুমি খবর দিয়ে ক্যারেক্টার আর অভিনয় করবে না। তো আমার সহশিল্পী যারা ছিল, মানে থাকে না একটা সার্কেলে কাজ করতে গেলে, তো ওরা বলে যে তুই যখন নেগেটিভ ক্যারেক্টার করছিলি আমার মনে হচ্ছে না তোকে দেখছি, মনে হচ্ছে আমি এই নেগেটিভ ক্যারেক্টারকে দেখছি। তো এরপর আসলে নেগেটিভ ক্যারেক্টার করতে ইচ্ছে করে না, মার যেহেতু পছন্দ হয়নি ব্যাপারটা, বিষয় এই। আর অভিনয় করতে গেলে হ্যাঁ ডিফারেন্ট ক্যারেক্টার করতে তো খুব ইচ্ছা করে, বা ডিফারেন্ট ক্যারেক্টার বলতে যেমন সুমনের একটা কাজ আমি করেছিলাম, সেই নাটকটা এটিএন বাংলাতেই গিয়েছিল, 1968 মায়া। তো ওই নাটকটা একটা অটিস্টিক একটা বাচ্চার ক্যারেক্টার ছিল। আচ্ছা। তো মাসুম রেজা সাহেবের স্ক্রিপ্ট ছিলেন, তো স্ক্রিপ্টটা পড়ে আমি কেঁদেছিলাম, এত দুর্দান্ত একটি স্ক্রিপ্ট। নাটকটা অসাধারণ হয়েছিল, পুরো গল্পটাই ছেলেটাকে নিয়ে। আস্তে আস্তে দেখা যায় সে আসলে সুস্থ মস্তিষ্কের একটা মানুষ, কিন্তু ওই পরিবেশে থাকার কারণে ওদের মতোই সে অটিস্টিক হয়ে যায়। আচ্ছা। তো আসলে হয় কি যে জন্ম হোক তথা কর্ম হোক ভালো, যে সেখানে জন্ম হোক না, তার যদি পরিবেশটা যদি আমরা সুন্দর একটা পৃথিবী উপহার দিতে পারি, তা সেও একটা নতুন একটা পৃথিবীকে আরো সুন্দর করতে পারে। তো ওই গল্পটার মূল এটা ছিল। তো এরকম ক্যারেক্টার যখন পাই বা এরকম গল্প পাওয়ার খুব ইচ্ছা করে, মানে হিংসা হয় যদি কেউ এরকম কাজ করে, ওই ক্যারেক্টার যদি আমি করতাম, ব্যাপারটা এরকম। তো ডিফারেন্ট কিছু যেটাকে দাগ দিয়ে যায় হৃদয়ে, এরকম কাজ আসলে করতে ইচ্ছা করে। আচ্ছা, সেটে গিয়ে কাজ করতে গিয়ে বা আউটসাইডে কাজ করতে গিয়ে এমন কখনো হয়েছে সংলাপ ভুলে গেছেন, তারপর সেটা বানিয়ে এমন ভাবে করেছেন যে মনে হচ্ছে না এটাই আসলে সংলাপে ছিল? না, এটা তো ন্যাচারাল হয়ে যায়। মানে এখন স্ক্রিপ্টে যখন দেয় তখন দেয় যে গল্পের প্রয়োজনে, ক্যারেক্টারের প্রয়োজনে সিকোয়েন্স হচ্ছে, আমরা এখন একটা সিন করছি, সিনটা ছিল হয়তো ডে, কিন্তু আমরা রাতে করছি, কোনোভাবে আমরা বৃষ্টি ছিল করতে পারি না, তখন ওই সিনটাতে আমরা ওইভাবে করি, ইম্প্রোভাইজ করি। সেটা থেকে মজার কোনো স্টোরি? না, যদি স্টোরি হয়
টিভি নাটক বা চলচ্চিত্রের ক্ষেত্রে যেটা হয় কি, আমি ভুল করলে আমার কাট সুযোগ আছে। এখন আপনার সাথে আমার কথা হচ্ছে, এটা তো রেকর্ডিং হচ্ছে, এখানে কাটার সুযোগ নেই যদি খুব ইমার্জেন্সি ভুল না হয়। কিন্তু যখন মঞ্চে অভিনয় করি তো কোনো সুযোগ নেই। না, তো মঞ্চ অভিনয়ের ক্ষেত্রে একটা অভিজ্ঞতা আছে, এটা তাও 2007-08-এর দিকের কথা। প্রাঙ্গণ নাট্য দলে কাজ করি, শিল্পকলা একাডেমিতে আমাদের শো হচ্ছে লোকনায়ক। তো ওইখানে ক্যারেক্টারটা এমন ছিল যে আমার একটা গোপ লাগানো হয়, ক্রেপ না দিয়ে একটা রেডিমেড একটা গোপ লাগানো হয়। আচ্ছা, তো আমার আবার শুটিং আছে 2 দিন পরে, তো আমি আবার কি করছি, দিনের দিন শেপ না করে আগের দিন করেছি। আচ্ছা, যে 2 দিন গেলে একটু জন খুঁজে খুঁজে দাঁড়িয়ে দেখা যায়, তখন খুব ইনোসেন্ট, বয়স কম, কাজ করতে গেলে বাচ্চা বাচ্চা লাগবে, তো একটু দাঁড়িয়ে থাকলে একটু ম্যাচুরিটি একটা লুক আসে। তো যথারীতি ওই কারণেই হয়তো বা ওই ক্রেপটা মানে গোপটা আস্তে আস্তে খুলে যাচ্ছে। তা আমার তো স্মরণে, আমি তো অ্যাক্টিং এর মধ্যে আছি, তো এর মাঝে দেখি যে আমি সংলাপ দিই, দর্শক হাসে কেন, মানে এই তো কোনো কমেডি না, ফানের কিছু না, কিন্তু দর্শক একটু মিটমিট হাসির ব্যাপার। আর আমার সহশৈলী ছিলেন শিশির ভাই, উনি আমার দিকে তাকান, উনি ঠোঁট এরকম নাচে। ব্যাপারটা আমি বুঝে উঠতে পারছি না। এবার আমরা কি হয় যে স্টেজের দর্শক সামনে আমরা এখানে, তো উইংস তো পাশে, তাই ডায়লগ দিতে যখন এদিক তাকে, ওই পাশের থেকে একজন উকি দিয়ে কি জন্য দেখাচ্ছে, আমি কিছুই বুঝতেছি না। হঠাৎ তাকায় দেখি বাতাসে কি যেন উঠছে, মানে আমার গোপ অর্ধেক ঝুলছে আর অর্ধেক আছে, মানে ব্যাপারটা খুব ফানি ছিল। বাট ডায়লগ ভুলে যাইনি কোনোভাবেই, সিনটা করে এভাবে করে আস্তে আস্তে বেরিয়ে চলে আসছে। এটা একটা দক্ষ অভিনেতার আসলে গুণাবলী। আচ্ছা, অভিনয় শিল্পীদের তো গুণাবলী কিছু থাকাটা অত্যন্ত জরুরি, যেমন অভিনয় স্কিল থাকতে হবে, দেখতেও একটু মোটামুটি ভালো হতে হবে, সব কিছু। এছাড়া আর কি কি গুণাবলী থাকা অত্যন্ত জরুরি? দেখতে ভালো হতে হবে সেটা তো কথাগুলো ঠিক আছে, কিন্তু টিভি নাটকের ক্ষেত্রে বা চলচ্চিত্র আমরা যে মাধ্যমগুলো দেখি, এখনকার প্ল্যাটফর্ম অনেক চেঞ্জ হয়ে গেছে। অভিনেতা হওয়া, অভিনয় জানাটা খুব জরুরি। আপনি এখন স্ক্রিনে দেখেন অনেক জনপ্রিয় অভিনেতা পাবেন, হয়তো এখন আপনাকে তাকে ভালো লাগছে, কিন্তু তাকে প্রথম যখন দেখেন তখন হিরো অ্যাকসেপ্ট করেননি, বাট তার অভিনয়ের গুণে সে আজকে সবার হৃদয়ের মধ্যে আছে। প্রথম দর্শনে আমরা একটু ভাবি হিরো হতে গেলে একটু সুন্দর, সুদর্শন, স্মার্ট লুকিং, গ্রেট, সব কিছু মিলে। তবে আমার কাছে যেটা মনে করি, ভালো মানুষ হওয়াটা খুব জরুরি, রাইট, গুড সোল হওয়াটা জরুরি। আচ্ছা, এই মুহূর্তে আপনাকে আমি কয়েকজনের নাম বলবো, অভিনেত্রীর নাম বলবো, যারা নাটকে কাজ করতেন এবং করছেন। আসলে কেউ কেউ করতেন, এখন করছেন না, যেমন সেটা আমি বলার পরে বুঝতে পারবেন। সো তার নাম শোনার পরে প্রথমে যে কথাটা মাথায় আসবে সেটা আপনি বলতে পারেন। এটা একটা সাজেশনও হতে পারে, বা তার কোনো একটা সাইড, তার পজিটিভ দিক, নেগেটিভ দিক, যে কোনো একটা, যেটা মাথায় আসবে। শুরুতেই সাবিলা নূর। ভদ্র। আচ্ছা, আর কিছু না? কোনো সাজেশন যদি দেওয়ার থাকে, বা কোনো কিছু যদি মনে হয় যে না আর একটু অন্য সেক্টরে দেখতে চান, বা অন্য কোনো, সে তো নাটকটা এখন চলচ্চিত্র করেছে, সো দুই সেক্টরে তো দেখা, সো আমি তাকে ভদ্র এবং মার্জিত, রুচিশীল একজন শিল্পী। আচ্ছা, তানজিন তিশা। তানজিন তিশার সাথে অনেক কাজ হয়েছে, সে মাই ডিয়ার, ভীষণ মাই ডিয়ার, মানে ফ্রেন্ডলি। হয় না যে আমি স্টার, আমি একটু না করছি, এরকম না, ফ্রেন্ডলি, মাই ডিয়ার, সবার সঙ্গে মিশে ভালো লাগে আমার। আচ্ছা, মেহজাবিন। সে তো মানে জনপ্রিয়তার দিক থেকে সবার থেকে বেশি জনপ্রিয়, কিন্তু ওকে এখন মিস করছে, অনেক কাজে এখন খুব একটা দেখা যায় না। তো আমি চাই যে ওর কাজে ফিরে আসুক, চলচ্চিত্র ব্যস্ত আছে, কিন্তু যে মূল যে প্ল্যাটফর্ম নাটকের জায়গাটা, চাই যেন সে রেগুলার নাটকে থাকুক। দর্শক হিসেবে আমি তাকে মিস করি। টয়া। মানে হয় না যে খুব একটা ইউনিটে থাকলে একজন খুব লাফালাফি করে, কথা বলে, মানে চার্মিং একটা যে ব্যাপারটা, এটা তো টয়ের মধ্যে আছে, এটা ভালো লাগে। মানে স্পন্দন, মানে কন্টিনিউয়াস একটা জায়গায় ও কেউ না কেউ আছে, একটা আয়োজন করছে, পুরো জিনিসটাকে জমিয়ে রাখার মতো একটা। আপনার পছন্দের হিরোকে, বা অভিনয় সেক্টরে ছোটবেলা থেকে যদি বলি, কার অভিনয় দেখতে ভালো লাগতো, বা কাকে স্ক্রিনে দেখে মনে হতো যে আমি তার মতো হতে চাই? আসলে কেউ কার মতো হতে পারে না, বাট তারপরেও তাকে মনে হয় আইডল হিসেবে যে এই ধরনের আমি। আইডিয়ালের কথা যদি বলেন, ছোটবেলার কথা যদি বলেন, আমি যে কারণে এখানে এসেছি সেটা হচ্ছিল আমাদের রুবেল ভাই। তার মার্শাল আর্ট, তার অ্যাকশন মুভি দেখার জন্যই স্কুল ফাঁকি দিয়ে বাবার পকেট থেকে টাকা চুরি করে হলে গিয়েছি, ছবি দেখেছি, এবং ভেবেছি বড় হলে আমি এখানে আসতে চাই, আমি মার্শাল আর্ট শিখি, আমি শিখেছি। তো ছোটবেলার আইডল আসলে আমাদের কাছে, আমি না, তখনকার যত ইয়াং জেনারেশন ওই সময় সবার কাছে রুবেল ভাই, দ্যাট টাইম। আর এরপর যখন কাজ শিখতে এসেছি, কাজ করতে এসেছি, তখন আস্তে আস্তে, তখন যাদের সঙ্গে কাজ করি, তখন যেমন ফরিদি স্যার, ওনার অভিনয় দেখে শিখতাম। আমি যখন ওনার সাথে লাস্ট 11-12 সালে বেশ কিছু কাজ করার সুযোগ হয়েছিল আমার। তো প্রতিদিন শুটিংয়ের লাঞ্চের সময় আমরা একসঙ্গে লাঞ্চ করতাম, আর আমি ভাবতাম আজকে ওনার কোন প্রশ্নটা করব,
আচ্ছা। তো যেহেতু প্রতিদিন আমি ওকে প্রশ্ন করি, লাঞ্চের সময় দেখলেই বোঝে বুঝছি, আয় বয় কি বলবি বল। মানে আমার কি হচ্ছে যে আজকে পেয়েছি ভাইকে, যতক্ষণ আমি প্রশ্ন করেই ছাড়বো। তো 10টা প্রশ্ন তার করার সুযোগ থাকে না, বাট উনি ফ্রেন্ডলি। কিন্তু আমার কাছে মনে হচ্ছে জাহাজ থেকে এক বালতি পানি নিলে যেরকম হয়, ব্যাপারটা এরকম। প্রশ্ন দেওয়ার সাথে অ্যান্সার রেডি, মানে ব্যাপারটা এরকম। তো ওনাকে দেখে মানে শেখার যে ব্যাপার বা অ্যাক্টিং এর ডিটেল, তারপরে রোমান্টিক দিকে হচ্ছে আপনার আফজাল সাহেবের কথা যদি বলতে হয় তখনকার সময়ে, আর এর পরবর্তী এসে জাহিদ হাসান হিরোনের খুব ভালো লাগতো ভীষণ। তারপরে যদি আসেন সিরিয়ালে, যদি আসেন মোশাররফ করিম, চঞ্চল ভাই, যে কাজ করতে গিয়ে যে তাদের মধ্যে কি সুন্দর অভিনয় করে, আমি বলে এটা পারতাম না। একই সঙ্গে আমরা একই স্ক্রিনে কাজ করছি, হয়তো একটা ডেলিভারি আমি এভাবে ভাবছি, উনি এমনভাবে মানে তাকিয়ে থাকি, কিভাবে উনি পারেন। এবার আমরা কয়েকটা অভিনেতার নাম আপনাকে বলবো, তাদের নাম শোনার পর আপনার মাথায় কি আসে সেটা আপনার বলতে হবে। এতক্ষণ তো অভিনেত্রী শুনছিলাম। অভিনেত্রী এখন। আচ্ছা, অভিনেতা। শুরুতেই মোশাররফ করিম। জিনিয়াস, মানে যে কোনো ক্যারেক্টারের জন্য মনে মোশাররফ ভাই পারফেক্ট। শুরুতেই মনে হয় যে এই ধরনের ডিফারেন্ট ক্যারেক্টার বা যাই হোক, সে এমন একটা অভিনয় অন্য লেভেলে নিয়ে যাবে, এটা অন্য কেউ পারবে না। আচ্ছা, সিয়াম আহমেদ। সেম ড্যাশিং হিরো। আচ্ছা, আফরান নিশো। খুব স্মার্ট হিরো। শাকিব খান। বাবা, শুধু কিং খান, তাকে না তো কোনো মন্তব্য নেই। আচ্ছা, ধন্যবাদ। আসলে ভালোই, সকলের কাজে আসলে এখন ইন্ডাস্ট্রিতে ভালোই কাজ করছে। আচ্ছা, অনুদানের ছবির কথা একটু আসতে চাই, যে অনুদানের ছবি নিয়ে অনেকের অনেক কনসেপ্ট থাকে যে খুব একটা মানসম্মত আসলে মুভি বানানো হয় না, কারণ অনুদানের ছবিতে বাজেট থাকে খুব কম, এবং বাজেটের ইস্যুর কারণেই কিন্তু মুভির অনেক কিছু আসলে সম্ভব হয় না, যেটা ইন্টারনাল যারা কাজ করেন তারাই কিন্তু বেটার জানেন, কিন্তু দর্শকরা আসলে যারা স্ক্রিনে যাদেরকে দেখেন তাদের উপরেই কিন্তু মন্তব্যটা করেন যে কেন এটা হলো না বা ওটা হলো না। সো এইটার ধারণাটা কতটুকু সঠিক, এবং এটা আসলে পরিবর্তন করা যেতে পারে কিনা, বা এটার কোনো পরিবর্তন করার দরকার আছে কিনা, বা কি মনে হয় আপনার? এখন ব্যাপারটা হচ্ছে কি, যারা নিচ্ছেন আর যারা দিচ্ছেন তারাই আসলে নির্ধারণ করে থাকেন। এখন আমি একজন শিল্পী হিসেবে অভিনয় করি, আমার এর বেশি মন্তব্য করা সাজে না। তবে আমি যেটা মনে করি যে একটা কাজ প্রপার করা উচিত, প্রপার সময় নিয়ে, প্রপার আর্টিস্ট। রাইট। একটা গল্প পেলে আমি যাকে তাকে নিয়ে করা উচিত না। কারণ আপনি তো চলচ্চিত্রই করছেন, চলচ্চিত্র 100 বছরের মাধ্যম, 100 বছরের মিডিয়া আমরা বলি, 100 বছর থাকবে, আমি আপনি থাকবো না, কিন্তু এই রেকর্ড রেটটা হয়তো থেকে যাবে। সো এখানে যে যোগ্য তাকেই সেই জায়গাটা দেওয়া উচিত। তো ক্যারেক্টারের ক্ষেত্রে প্রপার পারফেকশনের ক্ষেত্রে এখন অনেক সময় দেখা যায় অনেক নির্মাতা বা তাদের ব্যক্তি স্বার্থের জন্য বা টাকা সেভ করার জন্য হয়তো বা ভালো কাউকে আনেন না, যে তাকে পেমেন্ট করতে হবে, এটা ঠিক না। কাজের ক্ষেত্রে আসলে আপনিও বুঝছেন, আমিও বুঝছি, দর্শকও বুঝবে এই ক্যারেক্টার ওনার জন্য না, এর থেকে অন্য ক্যারেক্টার ছিল, আর অনেকেই আছে। কিন্তু এইখানে একটু সচেতন হয়, আশা করি দর্শকদের ওই অপূর্ণতা থাকবে না। অ্যাজ আর্টিস্ট হিসেবে আমিও আশা করব পরিপূর্ণ সবার সাথে একই সমান্তরালে একটা আর্টিস্ট নিয়ে কাজ করলে কাজটাও ভালো হয়। রাইট। আচ্ছা, এখন অভিনয় নিয়ে কি পরিকল্পনা রয়েছে? এখন আপনি হিরো হিসেবে কাজ করছেন, এবং ইয়াং বাবা হিসেবেও হয়তো বা যায় ছোট বাচ্চার সাথে, কিন্তু ভবিষ্যতে যখন হয়তো বা আরো বয়স হয়ে যাবে, আরো আরো এক্সপিরিয়েন্স হয়ে যাবে, তখন কি বাবা চরিত্র আপনাকে দেখতে পারবো কিনা, বা ক্যারিয়ার নিয়ে আসলে আপনার পরিকল্পনা কি শেষ পর্যন্ত? ব্যাপারটা, আমি তো হিরো, আজীবন হিরোই থাকতে চাই, কিন্তু আসলে তো সুযোগ নেই, সম্ভাবনা তো জানি না আসলে ফিউচারটা কি হবে। আমি ততদিন বেঁচে থাকবো কিনা সেটাও আমি জানি না, সবে আল্লাহ পাক জানেন। তবে এখন অনেকের কাজ দেখি, তো দেখে মাঝে ভাবি যে 100 বৃদ্ধ হলে কি আমি বাবা ক্যারেক্টার করবো, তখন কেমন লাগবে। তো যাই হোক, অভিনয়ের সঙ্গেই যেহেতু আছি, এটার সঙ্গে থাকতে চাই। তো হ্যাঁ, ফিউচারে তো বয়সের সাথে তাল মিলে যেটা করে সেখানে আমিও যাব। আচ্ছা, অনেকে দেখা যায় যে আমরা দেখেছি যে যারা আসলে নাটকে কাজ করতেন তারা সিনেমায় যাওয়ার পর আর নাটকে ব্যাক করেননি। সেক্ষেত্রে যদি এরকম কখনো হয় যে বড় পরিসরে আপনি কাজ করছেন, আপনি সিনেমাতে কাজ করছেন, পাশাপাশি নাটকেও কাজ করছেন, বাট বড় পরিসরে যখন আপনি আরো বেশি সিনেমাতে ইনভলভ হবেন, তখন কি আসলে নাটকে থাকবেন কিনা? না, আমি আসলে নাটকেই থাকবো। খুব যে চলচ্চিত্র করতেই চাই, সাকিব খান তার পাশাপাশি যাব, এইটা আর এখন নেই। হয়তো একটা সময় ভাবতাম, কিন্তু এখন আর ভাবি না। এখন সন্তান হয়েছে 2জন, তাদেরকে মানুষ করতে হবে, সো তাদেরকে একটা জায়গায় নিতে হবে। সো মনে হয় নাটক আমার ফ্যামিলিয়ার মনে হয়, মানে ফ্যামিলিয়ার, খুব চেনা পরিচিত। চলচ্চিত্র বড় মাধ্যম, কাজ করলে শান্তি পাই, ভালো লাগে, কিন্তু তাই বলে যে আমি নাটক ছেড়ে, তো সেটা না। দুটোর মাধ্যমেই থাকবো। তবে হ্যাঁ, রুচিসম্মত মানসম্মত কাজ করে যেতে চাই। বাহ, চমৎকার। আপনি আপনার সুন্দর দুটো বেবি রয়েছেন, সুন্দর ফুটফুটে দুটো, খুব মাশাআল্লাহ। তাকে আপনি অনেক ভালোবাসেন, দুজনকে ভালোবাসেন। সো এই ভালোবাসার পরিধিটা, এই যে সম্পর্ক সন্তান এবং বাবার, দুজনকে নিয়ে আসলে কেমন সময় কাটান, এবং কতটুকু সময় দিতে পারেন কাজের ফাঁকে ফাঁকে তাদেরকে? আসলে
এইটার সীমারেখা নেই, ভালোবাসার কোনো সীমারেখা নেই। ওতে দেখলেই ভালো লাগে, হাঁটছি, ওর ছবি দেখতে ভালো লাগে, পৃথিবীর সব কিছু ভুলে যাই। আর ডেফিনেটলি যখন থাকি তখন ফোনের কাছেও থাকি না। হুম হুম। মানে আমি যখন বাচ্চাদের সঙ্গে থাকি তখন ফোনের কাছে আমি থাকি না, আমি ওদের নিয়ে বিজি থাকি। ভাই অসংখ্য ধন্যবাদ, খুবই ভালো লেগেছে, চমৎকার একটা আড্ডা হয়েছে। অনেক শুভকামনা রইল আপনার জন্য এবং আপনার ফুটফুটে দুটি সন্তানের জন্য এবং ভাবির জন্য। অবশ্যই ভালো থাকবেন সবসময়। আপনাকেও ধন্যবাদ। একই সঙ্গে প্রিয় 18 বাংলার সমস্ত দর্শক শ্রোতা এবং কলাকুশলী এবং চ্যানেলে যারা আছেন সবার প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা, ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালো ভালো কাজও করতে পারি। দর্শক, আশা করছি আজকের আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং 18 বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফিজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।